প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দেশ ভাবনা আলোচনা অনুষ্ঠানে। সঙ্গে রয়েছি আমি এস এম আকাশ। আপনারা জানেন যে এই অনুষ্ঠানে আমরা সমসাময়িক বিষয় নিয়ে কথা বলে থাকি। আজ আমরা ভারতে যে নতুন সরকার আসলো, ভারতের নতুন সরকার এবং দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক পরিস্থিতি কী দাঁড়াচ্ছে, বাংলাদেশের সাথে সম্পর্কের সমীকরণ কেমন হতে পারে এই নতুন সরকারের সময়, সেগুলো নিয়ে আলোচনা করব। আমাদের সাথে তিনজন অতিথি পরিচয় করে দিই। আমাদের সাথে রয়েছেন ফরিদ হোসেন, সম্পাদক ইউএনবি, আপনাকে স্বাগত। আমাদের সাথে রয়েছেন অধ্যাপক শামীম রেজা, ঢাকা বিশ্ববিদ্যালয়, আপনাকেও স্বাগত। আমাদের সাথে আরও রয়েছেন শরীফুজ্জামান শরীফ, সাবেক সভাপতি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। ফরিদ হোসেন, আমরা ভারতের নতুন সরকার এসেছে, মোদি সরকার এর আগে তৃতীয়বারের মতো মোদি প্রধানমন্ত্রী হলেন। এর আগের দুইবার বিজেপি এককভাবে জিতেছিল, এবার জোট সরকার, এটা একটা উল্লেখযোগ্য দিক। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গিয়েছিলেন তার শপথ অনুষ্ঠানে, সেখানে যেমন মোদির সাথে একান্ত বৈঠক হয়েছে, গান্ধী পরিবারের সাথে দেখা হয়েছে, বেশ সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে এবং বলা হচ্ছে যে সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে, দ্বিপক্ষীয় সম্পর্ক। এই যে প্রধানমন্ত্রী যাওয়া, বিজেপির সাথে দেখা হওয়া এবং কংগ্রেসের যারা নেত্রী তাদের সাথে দেখা হওয়া, এবং এই প্রেক্ষিতে আমি যেটা জানতে চাই সেটা হলো যে আমাদের যে সম্পর্কের যে নতুন নতুন মাত্রা যোগ হচ্ছে, কিন্তু আমাদের যে অমীমাংসিত কিছু বিষয় রয়েছে, এই সরকারের সময় আমরা সেটা সমাধানের কতটুকু আশা রাখতে পারি? ধন্যবাদ আপনাকে। প্রথম কথা হচ্ছে যে আমাদের প্রধানমন্ত্রী গিয়েছিলেন, সে প্রসঙ্গ টেনেছেন, এবং নরেন্দ্র মোদী তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হয়ে তিনি ভারতের রেকর্ড একটা করলেন, মানে তার নিজের দিক থেকে। কারণ এর আগে শুধু জওহরলাল নেহেরু পরপর তিনবার ভারতের প্রধানমন্ত্রী ছিলেন, তার সমকক্ষ হলেন মোদী। সেদিক থেকে তারা একটা গর্ব বোধ করে। আমরা যেটা দেখেছি যে নরেন্দ্র মোদী আগেও ছিলেন, এখনও আছেন, এবং তবে পার্থক্যটা হচ্ছে এই, আগে তিনি একক ক্ষমতাধর ছিলেন, কারণ তার দল বিজেপি তারাই সংখ্যাগরিষ্ঠ ছিল, এবং 543টা আসনের মধ্যে গত যেটা 2019-এ যেটা ছিল, সেটাতে তিনি 303টা আসন একাই পেয়েছিলেন। আর এখন তাকে দুটা শরিকের, মানে কয়েকজন শরিকের সাথে তার জোট করতে হয়েছে, এবং এদের মধ্যে আপনি জানেন যে তেলুগু দেশম পার্টি এবং জাতীয় জনতা দল, তারা বিহারে এবং আপনার তামিলনাড়ুতে, তো এগুলো মিলিয়ে তার স্থানীয়, মানে আমি ভারতের রাজনীতির কনটেক্সটে তার ক্ষমতা কিছুটা খর্ব হবে। আগে যেভাবে তিনি করতে পারতেন সেই জিনিসটা করতে পারবেন না সব ক্ষেত্রে, সেটা হয়তো বিস্তারিত এখানে বলার বিষয় নয়। কিন্তু আমাদের যথেষ্ট সম্পর্ক, যেটা আপনি জানেন যে আমাদের প্রধানমন্ত্রী গিয়েছিলেন, তার সঙ্গে আরও পাকিস্তান বাদে সার্কভুক্ত দেশ, আফগানিস্তান পাকিস্তান বাদে আর সবাই সেখানে ছিলেন। নেপাল থেকে গিয়েছে, শ্রীলঙ্কা থেকে গিয়েছে, আপনার মালদ্বীপ থেকে গিয়েছে, এবং ইন্ডিয়ান ওশেনের দু তিনটা দেশের থেকে আসছে। এটা থেকে মোদী একটা বার্তা দিতে চেয়েছেন যে এই অঞ্চলে তার ভারতের যে একটা প্রভাব বা ভারতের সাথে সম্পর্ক, এই দেশগুলি ঘনিষ্ঠ, সেই ধরনের একটা বার্তা দিতে চেয়েছিলেন। আরেকটা হচ্ছে যে যেমন মালদ্বীপসের বেলায় আবার তার বার্তাটা অন্যরকম। আপনি জানেন যে মালদ্বীপসের যে মুজ্জু, এখন যে বর্তমান প্রেসিডেন্ট আছেন, তিনি কিন্তু অনেকটা ভারত বিরোধী স্লোগান নিয়েই তিনি ক্ষমতায় এসেছেন, এবং ইতিমধ্যে ভারতের সাথে তার কতগুলো দ্বন্দ্ব তৈরি হয়েছে, বিতর্ক তৈরি হয়েছে, এবং ভারতের যে সেনা সদস্যরা ছিল মালদ্বীপসে, তাদেরকে তিনি বলেছেন তোমরা ফেরত নাও, এবং ভারতে শেষ পর্যন্ত ফেরত নিতে বাধ্য হয়েছে, এবং চীনের প্রভাবটা সেখানে অনেক বেশি। এখানে যেটা ভারত এইবারের তার শপথ গ্রহণ অনুষ্ঠানে মোদী, দেখুন 2014 সালেও কিন্তু তিনি এই ধরনের একটা কাজ করেছিলেন, সার্কভুক্ত দেশগুলির সকলকে ডেকেছিলেন, তখন পাকিস্তানকেও ডেকেছিলেন। তো তখনকার একটা পরিস্থিতি ছিল। 2019-এ আবার এইভাবে করেনি, 2019-এ আবার একটু ভিন্নতর ছিল, এবার আবার সেই ফরম্যাটটা তিনি নিয়ে এসছেন। তার একটা বড় জিনিস আমি দেখি এর মধ্যে, যে ভারত সেই বার্তাটা দিতে চায় যে চীনকে
যে দেখো তুমি আছো, তোমার সঙ্গে সম্পর্ক আছে, বাট এদিকের প্রভাব তুমি এককভাবে বিস্তার করবে সেইটা আমরা হতে দিতে চাই না। এবং আমাদের সঙ্গে তারা আছে, এমনকি সেখানে তারা আমি বলবো যে এটা তারা অনেকটা কি বলে যে তাদের মধ্যকার যতই ভিতরের কথা থাক না কেন, মজ্জুকেও তারা দাওয়াত দিয়েছে এবং তাকে যথেষ্ট সম্মান দিয়েছে। এবং মজ্জুও কিন্তু এই সুযোগটা নিয়েছে। মলদ্বীপস তিনিও দেখেছে যে আমি চীনের সাথে তো আমার সম্পর্ক আছেই, এখন ভারতের সঙ্গেও আমার সম্পর্কটা ভালো রাখলে অসুবিধা কোথায়। কাজে এইভাবে চীনকে মাথায় রেখে এবং ভারতের যে আকাঙ্ক্ষা একটা আছে যে সে মানে বিশ্ব রাজনীতিতেও একটা বড় ধরনের ভূমিকা পালন করতে চায়। আপনি জানেন যে ভারত জাতিসংঘে নিরাপত্তা পরিষদের সদস্য হওয়ার জন্য, স্থায়ী সদস্য হওয়ার জন্য খুব তোড়জোড় করছে। এবং মার্কিন যুক্তরাষ্ট্র সহ আরও বেশ দুটো একটা দেশ তাদের সমর্থনও দিচ্ছে। সেখানে চীনের সঙ্গে এই সম্পর্কের যে রসায়নটা এবং তার যে সীমান্ত নিয়ে চীনের সঙ্গে দ্বন্দ্ব, চীনের প্রভাব বিস্তারে কেন্দ্র করে দ্বন্দ্ব, এবং ভারত যে কোয়াডের সদস্য হয়েছে ইন্দো প্যাসিফিকের, সেখানে চীন হচ্ছে মানে তাদের একটা বড় লক্ষ্য যে চীন যাতে প্রভাব বিস্তার করতে না পারে। আর বাংলাদেশ, আপনি যে কথা এটা শেষ করতে হয়, নাহলে তো আপনি প্রশ্নের সব জবাব দেওয়া হয় না। বাংলাদেশের সাথে যে সম্পর্কের ব্যাপারটা হচ্ছে যে আমাদের তো কোনো ধরনের পরিবর্তন হবে না, কারণ যেই সম্পর্ক আপনি উষ্ণই বলুন বা উষ্ণ নাই বলুন বা যে অবস্থাতে আছে নতুন স্বর্ণ যুগ চ্যাপ্টার বলুন বা নয় বলুন, একই রকম থাকবে। কারণ এখানে আমাদের দেশের কোনো সরকারের পরিবর্তন হয়নি, সেখানেও হয়নি। আর হলেও যে ভারতে যদি পরিবর্তন হতো তাতেও যে বড় ধরনের পরিবর্তন আমাদের সম্পর্কের মধ্যে হতো তা না। কিন্তু ভারতকে এটা এখন বুঝতে হবে বা ভাবতে হবে, সেটা হচ্ছে যে বাংলাদেশের সাথে সম্পর্কের ক্ষেত্রটা তারা কিভাবে রাখতে চায়। এবং যখন আমাদের প্রধানমন্ত্রী যখন গিয়েছেন, এটা নতুন কিছু নয়। আপনি জানেন যে এখানে দুইটা দিক ছিল, একটা প্রোটোকলের দিক, একটা অফিসিয়াল দিক। সেটা হচ্ছে যে নরেন্দ্র মোদীর সেই শপথ অনুষ্ঠানে অংশগ্রহণ করা। আপনি যেটা বলেছেন যে গান্ধী পরিবার, অর্থাৎ ইন্দিরা গান্ধী সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 6 বছর আপনার ভারতে ছিলেন, তার একটা কৃতজ্ঞতা বোধ আছে, তার আবেগ আছে, তার সেখানে সম্পর্কের একটা গভীরতা আছে, পারিবারিক মানে পর্যায়ে সম্পর্কটা আছে। সেই ক্ষেত্রে দেখবেন যে সোনিয়া গান্ধীর সঙ্গে, রাহুল গান্ধীর সঙ্গে এবং প্রিয়াঙ্কার সঙ্গে তিনি কিন্তু সবসময় দেখা করেন। একটা কথা আমি বলে শেষ করি এখানে, যে এই জায়গাটার মধ্যে কতটা উনি গুরুত্ব দেন। 2019-এ সে সময় শুধু সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর সঙ্গে দেখা করার কথা ছিল, তারাই গিয়েছিলেন, কারণ একটা বিরোধী দলের মানে প্রতিনিধি দল হিসাবে। কিন্তু তিনি তাদেরকে বসিয়ে রেখে প্রধানমন্ত্রী তখন নিজে বলেছেন যে প্রিয়াঙ্কা কোথায়, প্রিয়াঙ্কাকে আসতে বলেন। তখন প্রিয়াঙ্কাকে ওখানে বসেই আবার তাকে তার গাড়ি পাঠিয়ে দিয়ে আনতে হয়েছে। কাজে তার যে এই যে সম্পর্কের কি বলে ঘনিষ্ঠতা, এটাও তিনি সবসময় করে থাকেন। এটাও কিন্তু আমাদের জন্য দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে যে আমরা যেই থাকুক না কেন, বাংলাদেশের সাথে সম্পর্কের অনেক ধন্যবাদ অধ্যাপক শামীম রেজা। নরেন্দ্র মোদী এই তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হওয়ার সময়ও ফরিদ হোসেন যেটা বলছিলেন যে যেহেতু সার্ক দেশের যে অধিকাংশ নেতাদেরকে তিনি ডেকেছেন, তার মানে ফরিদ হোসেন যেটা বললেন যে তার আসলে যে ভূ রাজনীতি দক্ষিণ এশিয়া এবং সারা পৃথিবীতে তার যে ভূ রাজনীতি, সেটা মাথার মধ্যে তিনি রেখেছেন এই শপথ অনুষ্ঠান করার সময়। তিনি আসলে কি বার্তাটা দিতে চাইলেন, আর আমাদের প্রধানমন্ত্রী যে গেলেন সেক্ষেত্রে আমরা আসলে কি বার্তা পেলাম। সার্কের যে রাজনৈতিক, অর্থনৈতিক বা যে সাংস্কৃতিক যে ম্যান্ডেট বা এজেন্ডা, সেটা দক্ষিণ এশিয়া ভিন্ন, যদিও দক্ষিণ এশিয়াকে নিয়েই সেটা। এবং সাম্প্রতিক বছরগুলোতে ভারতের যে আকাঙ্ক্ষা ভূ রাজনীতিতে এবং ক্রমশ বিশ্ব শক্তিতে পরিণত হওয়ার ক্ষেত্রে, সেখানে সার্ক, ভারতের এখনকার যে সরকার বা বিজেপি, তাদের খুব বৃহৎ এজেন্ডা বলে মনে হয় না। কারণ অনেকদিন ধরেই সার্ক স্থবির হয়ে আছে এবং পাকিস্তানের সঙ্গে তার সম্পর্কের বিষয়টাও সেটার জন্যে দায়ী। কারণ যদি সার্ককে আপনি ওই প্ল্যাটফর্মে আনতে চান, তাহলে তো সকলকেই সেখানে আনতে হয়। এর বিপরীতে ভারত অনেকগুলো আঞ্চলিক জোট নেতৃত্ব দেবার আকাঙ্ক্ষা প্রকাশ করেছে, যেমন বিমস্টেক। কিন্তু বিমস্টেককেও কিন্তু ভারত ওই মাত্রায় নিয়ে যায়নি, যে বঙ্গোপসাগরকে এবং তার সংলগ্ন জায়গায়, যা থাইল্যান্ড বা শ্রীলঙ্কা অনেক দূর বিস্তৃত।
অর্থাৎ আঞ্চলিক যে ধারণাটা সেটা এটা না যে কেবলমাত্র একটা নির্দিষ্ট ভৌগোলিক সীমা দিয়ে আমরা যেভাবে দক্ষিণ এশিয়া আপনার মনে আছে সার্ক একসময় আফগানিস্তানকে নিয়েছিল, আরও বিস্তৃত করেছিল। তো সেই অর্থে বিমস্টেকেও কিন্তু সে ওই বড় মাপের নেতৃত্ব দেয়নি। আপনি বিমস্টেকের দীর্ঘ ইতিহাস দেখেন, তেমন কোনো বড় তার কার্যক্রম নেই, তার শীর্ষ পর্যায়ের সামিট নাই বললেই চলে। অন্যান্য কনফারেন্সেসগুলো হয়, এরকম আরও ছোট ছোট জোট কিন্তু কিছু সে তৈরি করেছে, কিন্তু তার কোনোটাতেই সে পূর্ণাঙ্গ নেতৃত্বে যায়নি। এবং ঠিক আছে, সার্ক নাই, এটা হতেই পারে, সে একটা বৃহৎ শক্তি, তার পছন্দ অপছন্দের বিষয় আছে সেখানে, কিন্তু অন্য বিকল্প দক্ষিণ এশীয় একটা সংহতি, আমি যদি রাজনৈতিকভাবে বলি, কিংবা একটা পরিচয় অথবা একটা বাণিজ্যিক জোন, সেটা গড়ে তোলার ব্যাপারেও অন্তত তাদের পররাষ্ট্রনীতির কোনো এজেন্ডা আমাদের কাছে স্পষ্ট হয় না। বরং যেটা একদম স্পষ্ট হয় সেটা যেটা ফরিদ ভাই একটু আগে বললেন, যে সে মার্কিন বলয়ের সঙ্গে তার যে প্রতিরক্ষা চুক্তি, তার যে ভবিষ্যৎ যে পরিকল্পনা ভূরাজনীতির, সেটা খুব স্পষ্ট হয়। এবং এটার একই সঙ্গে সে অত্যন্ত সফলভাবে সোভিয়েত মানে রাশিয়ার সঙ্গেও সে সম্পর্ক মেনে চলেছে। এবং আপনি দেখেছেন যে এই কোভিডের সময় তেলের বাণিজ্যের ক্ষেত্রে এবং আরও অনেক ক্ষেত্রে যে অনেক যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে সে তোয়াক্কাই করেনি কিংবা কূটনৈতিকভাবে সে মোকাবেলা করেছে, কিন্তু মার্কিন তার প্রধান এখানে সহযোগী হিসাবে কাজ করেছে। আবার একইভাবে ইরানের সঙ্গে, ইরানের এই সাম্প্রতিক দুর্ঘটনাগুলো ঘটবার আগে বড় আকারের একটা চুক্তি হচ্ছে ইরানের সঙ্গে, এটা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের আপত্তিও ছিল, তাতেও সে এটা উতরে গেছে, সে করতেই পারে এরকম। অর্থাৎ সে তার কূটনৈতিক সক্ষমতার হাতগুলো বহুভাবে বিস্তৃত করেছে এবং একই সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রকে সে অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধু হিসাবে পাচ্ছে। কারণ তার যে বেসামরিক নিউক্লিয়ার চুক্তি থেকে শুরু করে সর্বশেষ যে চুক্তি, যে মার্কিন যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর অনেক কিছু, অনেক সমরাস্ত্র বা বিশেষ করে নেভাল অনেক ধরনের বিষয়গুলো ভারতে সংস্কার করা হবে, এটা যেন তেন বিষয় না। আমরা আমাদের টকশোগুলোতে সাধারণত এই আলোচনাগুলো উঠাই না, আমরা কি পাবো, আমরা কি করবো, ওইটুকুর মধ্যে কেবল সীমাবদ্ধ থাকি। কিন্তু আপনি যাকে নিয়ে আলোচনা করছেন তার সক্ষমতা, তার আগ্রহ এবং তার অগ্রাধিকার, সেটা সমানভাবে আমাদের আগে বোঝার চেষ্টা করতে হবে। তো সেদিক থেকে আমি ওনার সঙ্গে একমত যে তার প্রধান প্রতিদ্বন্দ্বী এখন চীন। এই অঞ্চলে চীন বিশ্বের প্রতিদ্বন্দ্বী, নিঃসন্দেহে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিদ্বন্দ্বী, কিন্তু তার সঙ্গে তার সীমান্ত বিরোধ আছে, তার অন্যান্য যেটা উনি কোয়াডের কথা বললেন বা ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি, তার সঙ্গে দ্বন্দ্ব আছে। অতএব ঘুরে ফিরে সে মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থনৈতিক এবং আপনি যদি বলেন সামরিক পার্টনার। রাশিয়ার সঙ্গে তার ভালো সম্পর্ক আছে, চীন সাধারণ, যদিও চীন রাশিয়ার পুরো শত্রু না। এখন এই প্রেক্ষিতে 3 বার তিনি আসলেন, কিন্তু 3 বারের বার তিনি যখন আসছেন তখন কোন ভারতে তিনি আসছেন সেটা আপনাকে লক্ষ্য করতে হবে। এই জায়গাটা কোন ভারতে তিনি আসছেন এবং তার সরকারের এখনকার যে জোট সরকারে কি অবস্থা দাঁড়াচ্ছে, এটা নিয়ে আমরা আরেকটু আপনার কাছে পরবর্তীতে আসবো। আপনি যে কথা ছিলেন যে আমাদের প্রাপ্তিটা, এখন দেখেন আগে যে বক্তব্য যে কথা বললেন যে আমরা তো যে সরকারই আসুক তার সঙ্গেই আমরা সম্পর্ক স্বাভাবিক রাখতাম বা রাখতে চেষ্টা করতাম, এটাই স্বাভাবিক এবং এখন সেটাই করছি। একটা সুবিধা হচ্ছে যে বাংলাদেশে যে সরকার আছে তারাও দীর্ঘদিন ধরে প্রায় বিজেপির সময়কাল ধরে আমাদের এখানে আছেন, অর্থাৎ বিজেপি নেতৃত্বাধীন, আমি ওই অর্থে বলছি। তো সেখানে দুটো সুবিধা হয়, যে পরিবর্তন যেহেতু বড় আকারে হয়নি, শীর্ষ পর্যায়ের কোনো পরিবর্তন, এর মন্ত্রী পরিবর্তন, অন্য পরিবর্তন, বাট নীতি তো ঠিকই আছে। তো সুতরাং বাংলাদেশের সঙ্গে বা বাংলাদেশের এই আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের সঙ্গে যদি তার বাণিজ্য চুক্তিগুলো ধরি, তার অন্যান্য কানেক্টিভিটির বিষয়গুলো ধরি, তার অন্যান্য কৌশলগত যে সমস্ত বিষয়গুলো আছে সেগুলো অপরিবর্তনীয় থাকবে বলেই আমরা ধরে নেব এবং খুব বেশি পরিবর্তন সেখানে হবে না। আর যে কথাটা উনি বললেন, ক্রমশ দক্ষিণ এশিয়ার অনেকগুলো দেশ সহ আরও পৃথিবীর জানেন দক্ষিণ পূর্ব এশিয়া বা আরও যদি আপনার পেছনে যান, চীনের দিকে তারা ঝুঁকছে। সেটা আমরা বলছি বিনিয়োগের কারণে, কেউ কেউ বলছেন এর রাজনৈতিক সুদূরপ্রসারী হয়তো এজেন্ডা আছে। এই যে ঝোঁকাটা, তার তো একটা বাস্তবিক কারণ আছে। কারণ ভারত বাদ দিলে দক্ষিণ এশিয়ার প্রত্যেকটা দেশই কম বেশি চীনের সঙ্গে বিনিয়োগের সঙ্গে যুক্ত। পাকিস্তান বলেন, শ্রীলঙ্কা বলেন, মালদ্বীপ বলেন, বাংলাদেশ বলেন। এবং এই অঞ্চলগুলোর এখন যে উত্থান, সেই উত্থানের জন্য যে বিপুল অর্থের প্রয়োজন, সেই বিপুল অর্থ আসলে চীন যোগান দিতে পারে। এখন খারাপ ভালো আমরা ওই আলোচনায় যাচ্ছিলাম, ভারত সেই অবস্থা এখনো নাই। তো একটা ঝোঁক তো তৈরি হচ্ছে, একটা বাণিজ্যিক ঝোঁক তৈরি হচ্ছে। এখন রাজনৈতিক ঝোঁক হয়তো নাই, কিন্তু আপনি যে ক্রমশ একেবারে দূরবর্তী প্রভাব বলে নাই তা তো না। তো সেদিক থেকে আমার মনে হয় যে আমাদের সরকার প্রধানের এই বার্তাটা আমরা দিতে পারি, যেটা উনি বলছিলেন যে আমরা দক্ষিণ এশীয় একটা বড় শক্তি, সেটা অর্থনৈতিক শক্তি, বাণিজ্যিক শক্তি বা সামরিক, এবং আপনি যেটা বলছিলেন যে জিওপলিটিক্যাল, সেই শক্তিটা তার সঙ্গে আছে। এবং একেবারে চীনের বিষয়টি এরকম না যে তুমি বিনিয়োগ করলেই একটা জিও স্ট্র্যাটেজিতে তুমি চলে যেতে পারবে। ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক, সরকারের সাথে সরকারের সম্পর্ক, সরকার প্রত্যাশা এবং
বাংলাদেশের জনগণের প্রত্যাশা বা ভারতের জনগণের প্রত্যাশা সবসময় এক থাকে কিনা, বা সম্পর্কের ভিত্তিটা আসলে কি হয়? গত কয়েকদিন ধরে আমাদের মিডিয়াতে এবং আমাদের আশপাশের যে দেশগুলো, অনেকগুলো জায়গায় দেখছি যে ভারতের নির্বাচন নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে। ভারতের এবারের নির্বাচনে আমার কাছে যেটা মনে হয়েছে যে সেখানকার রাজনীতি, সেখানকার জনগণ প্রধানত দুটো ধারায় বিভক্ত হয়ে পড়েছিল। একটা হচ্ছে হিন্দুত্ববাদের ভারত গড়ে তুলতে হবে, আর একটা হচ্ছে বহুত্ববাদের ভারত গড়ে তুলতে হবে। হিন্দুত্ববাদের ভারতেরকে সামনে রেখে নরেন্দ্র মোদী এবং তার দল বিজেপি এবং তার যে জোট, তারা হিন্দুত্ববাদ প্রচার করেছে এবং অন্যান্য সময়ের তুলনায় এবার তাদের প্রচারণের জায়গাটা আরও বেশি সংগঠিত ছিল এবং আরও বেশি গোছালো ছিল, এবং তারা একটা হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, এটিকে আরও দৃশ্যমান করেছে তারা মন্দির টন্দির এই ইস্যুগুলোতে। আর এর বাইরে কংগ্রেসের নেতৃত্বে আর একটা জোট তারা বারবার মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করেছে। আমি ভারতের রাজনীতি নিয়মিত ফলো করার চেষ্টা করি, বিশেষত যে সেখানকার যে লেফট পলিটিক্যাল পার্টিগুলো তাদের অ্যাক্টিভিটিসগুলোকে দেখতে গিয়ে আমি দেখেছি যে তারা বারবার, এবং এটি নির্বাচনের অনেক আগের থেকে, ইন্ডিয়া জোটটা যখন তারা তৈরি করার প্রক্রিয়াগুলো শুরু করে, যখন বৈঠকগুলো হয়, তাদের বৈঠক থেকে আবার কেউ কেউ যখন বেরিয়ে যায়, এই বিষয়গুলোতে তারা বারবার সামনে আনার চেষ্টা করেছে যে তাদের সংবিধানের কে ধরে রাখতে হবে, তাদের ভারতকে বহুত্ববাদের একটা রাষ্ট্রে পরিণত করতে হবে, এবং নির্বাচনের ফলাফল আমরা জানি। নরেন্দ্র মোদীর নির্বাচনের যে ফলাফল, এর ভেতর থেকে মোদীকে সামনে রেখে যে ধরনের প্রচার প্রোপাগান্ডা চালানো হয়েছিল, সেখানে একটা বড় আঘাত লেগেছে। এবং তারা যেভাবে নরেন্দ্র মোদীকে সামনে রেখে বিজেপির রাজনীতিটা এগিয়ে নিয়ে যেতে চেয়েছিল এবং বলার চেষ্টা করেছিল নরেন্দ্র মোদী হচ্ছে আনপ্যারালাল, তাকে কেউ প্রতিরোধ করতে পারেন, এবং একটা শেষ পর্যায়ে এসে তিনি যখন নিজেকে ঈশ্বরের প্রতিনিধি হিসাবে নিজেকে দাবি করছেন, তার মানে হচ্ছে যে তার রাজনৈতিক কোনো কর্মসূচির থেকে ব্যক্তি নরেন্দ্র মোদী হচ্ছে মুখ্য, এবং তার সাথে ধর্মের মিশেল আছে। সেই জায়গাটায় একটা বড় রকমের আঘাতের মুখোমুখি হয়েছে। এবং নরেন্দ্র মোদী যতগুলো আসন পেয়েছে, আমার ধারণা এর পেছনেও ইন্ডিয়া জোটের অনৈক্যটা অনেকটা দায়ী। সেটি কেমন? ইন্ডিয়ায় তারা জোট গঠন করেছে, কিন্তু তাদের মধ্যে সমন্বয়টা ছিল না। আপনি যদি দেখেন পশ্চিমবঙ্গে ইন্ডিয়া জোটের 3টা মূল রাজনৈতিক দল সেখানে আছে, তৃণমূল কংগ্রেস, ভারতীয় কংগ্রেস এবং সেখানকার সিপিএম। কিন্তু সেখানে নির্বাচন হয়েছে কিন্তু বিভক্ত হয়ে, তৃণমূল কংগ্রেস আর অন্যদিকে সিপিএম জাতীয় কংগ্রেস, তারা একসাথে। আবার কেরালাতে সেখানে নির্বাচন হয়েছে আলাদাভাবে, কংগ্রেস প্রার্থী দিয়েছে, সিপিএম সেখানে প্রার্থী দিয়েছে। রাহুল গান্ধী কেরালার একটা আসন থেকে বিজয়ী হয়েছেন এবং তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন ভারতের কমিউনিস্ট পার্টির যে সাধারণ সম্পাদক, তার স্ত্রী অ্যানি রাজার সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছেন রাহুল গান্ধী। এবং অথচ এই যে অ্যানি রাজার, ভারতের কমিউনিস্ট পার্টি তারা কিন্তু ইন্ডিয়া জোটের একটা বড় শরিক, কিন্তু কেরালাতে গিয়ে সেই শরিকানা তাদের মধ্যে থাকেনি, তারা লড়াই করেছে দুইজনের বিরুদ্ধে। অর্থাৎ এই যে তাদের মধ্যে অন্যান্য রাজ্যগুলোতে সমন্বয়হীনতা, সেই সুযোগটা নিয়েছে। এবং পশ্চিমবঙ্গে আপনি ফলাফল যদি দেখেন, যে সেখানে যদি তারা এই যে 3টা ফোর্স তারা যদি একত্রিত হয়ে নির্বাচনটা করত, অনেকগুলো আসন ছিল যে আসনগুলোতে বিজেপি পরাজিত হতো। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের এখানে অনেকে আলোচনা করছেন যে নরেন্দ্র মোদী যেহেতু সরকার গঠনের মধ্যে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি, তিনি কি সরকার গঠন করে সেখানে থাকতে পারবেন? আমি যেটা মনে করি যে ভারতের রাজনীতিতে কেনা বেচার যে হিস্ট্রিটা গত কয়েক বছর ধরে আমরা লক্ষ্য করছি, সেখানে হর্স ট্রেডিং যেটাকে বলি, তার মাস্টার হচ্ছে নরেন্দ্র মোদী। তার একটা বড় ভূমিকা রাখছেন অমিত শাহ, এবং তিনি সেখানকার প্রতিপক্ষের রাজনীতিবিদদেরকে কেনাবেচার জায়গায় হাটে তোলার যে প্রসেস, সেই প্রসেসে কত দক্ষতার পরিচয় দিয়েছে, যারা লক্ষ্য করবেন তারা একটু বুঝতে পারবেন। সুতরাং যারা ইন্ডিয়ান জোটে আছেন তারা সবাই শেষ পর্যন্ত থাকবেন, এটি নিয়ে আমার সন্দেহ আছে। বরং নরেন্দ্র মোদী তার ওই যে সুবিধাবাদের রাজনীতি দিয়ে তাদের কেউ নিয়ে যেতে পারবেন। আমি এই জায়গাটায় বলি যে বাংলাদেশের সাথে সম্পর্কের জায়গাটা আপনার খেয়াল থাকার কথা, যেদিন আমাদের প্রধানমন্ত্রী গেলেন, সরকার শপথ গ্রহণ করলেন, ঠিক সেই দিন আমাদের সীমান্তে বিএসএফের গুলিতে একজন মানুষ মারা গেল, যদিও মিডিয়ায় খুব একটা আসেনি। অন্যান্য জায়গায় হলে এটি খুব বড় একটা ইস্যু হতো, এবং সম্ভবত এটি ওই রকমের একটা অনুষ্ঠানের পরে রাষ্ট্রের পক্ষ থেকে যারা গিয়েছেন তারা হয়তো প্রশ্নটি তুলতেন, এবং এটা তোলা উচিত ছিল। কারণ আপনি যদি আমার বন্ধু হয়ে থাকেন, আপনি যদি আমার
সম্পর্ক উচ্চতার জায়গায় যদি নিয়ে যেতে থাকেন, তাহলে এরকমের ঘটনা মানে এমন একটা সেন্সিটিভ ডেতে, এমন একটা সেন্সিটিভ সময়ে এটি ঘটবে, এটি অনাকাঙ্ক্ষিত। জি। বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক একটা বড় জায়গায় রয়ে গেছে, আমাদের অনেকগুলো ইস্যু ভারতের কাছে আটকে আছে। নরেন্দ্র মোদীর যে সরকার, এই সরকারের সম্পর্কে একটা মেসেজ পাওয়া যায়, গুরুত্বপূর্ণ যে মন্ত্রণালয়গুলো আছে তারা যেমন নিজেদের হাতে রেখেছে বিজেপির, আবার প্রত্যেকটি মন্ত্রণালয় গত 5 বছরে যারা দায়িত্ব পালন করেছেন তাদেরকেই দিয়েছেন। সুতরাং তার যে পলিসিগুলো আছে, তার যে প্রতিরক্ষা নীতি, তার যে পররাষ্ট্রনীতি, এই জায়গাগুলোতে খুব বেশি পরিবর্তন হবে এটি আমার মনে হয় না। বাংলাদেশের সাথে তার সম্পর্কের যে জায়গাটা যেভাবে ছিল, এই জায়গাটা নির্ভর করছে আমাদের এখানকার সরকার, আমাদের এখানে যারা আছেন তারা প্রতিবেশীর সঙ্গে ডিলটা কিভাবে করতে পারেন, বার্গেনিংটা কিভাবে করতে পারেন। আমি সব কিছু পেয়ে গেছি, আমি খুব সুখে আছি, বিষয়টি সেরকমের না। আমাদের যে অমীমাংসিত বিষয়গুলো আছে, রোহিঙ্গা ইস্যু, গত কয়েকদিন ধরে আমরা দেখছি রোহিঙ্গা ক্যাম্পে কিন্তু ভয়ানক একটা অবস্থা তৈরি হয়েছে। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী নিজেও বলেছেন যে আমরা কতগুলো বিপদ আজ করতে পারছি। এই জায়গাটায় ভারত কি ভূমিকা পালন করবে এবং ভারতকে তার সহযোগিতার যে জায়গাটায়, সেই জায়গায় নিয়ে আসার জন্য সরকার কি কেবলমাত্র তার হাতে ফুল তুলে দেবে, নাকি এই জায়গাগুলোতে সরকার তার কূটনৈতিক সম্পর্ক দিয়ে দক্ষতার সাথে তার ভূমিকা যথাযথভাবে, ভারতের ভূমিকা যাতে ভূমিকা রাখে বাংলাদেশের পক্ষে, সেই উদ্যোগটি গ্রহণ করবে। আমাদের একটা বড় জায়গা আছে তিস্তা ইস্যু। আমরা কিন্তু নির্বাচনের আগে, বিশেষ করে আমাদের জাতীয় নির্বাচনের আগেও আমাদের সরকার, আমাদের মন্ত্রীদের আসা যাওয়া, নির্বাচনের আগে আওয়ামী লীগকে সমর্থন দেওয়া, এই সমস্ত জায়গাগুলোতে সরকার যেভাবে বলেছিল যে এই সমস্যাটির সমাধান হবে, আমার কাছে মনে হয় এটি শুনতে খারাপ লাগলেও তিস্তা ইস্যুতে সমস্যার সমাধান এই মুহূর্তে আমি দেখি না। কেন? কারণ হচ্ছে তিস্তা ইস্যুতে একটা বড় ভূমিকা রাখছে মমতা ব্যানার্জি সংকট সমাধানের ক্ষেত্রে প্রতিবন্ধকতা হিসাবে, এবং সামনে তার রাজ্য বিধানসভা নির্বাচনের আগে তিনি নিশ্চয়ই এই জায়গাটায় এটি আবার প্রতিবন্ধক হিসাবে সামনে আসবেন। কিন্তু আমাদের সরকারের যে দৃঢ়তা নিয়ে, তার ন্যায্য হিস্যার ইস্যুতে যে দৃঢ়তা নিয়ে কথাটা বলা দরকার, আমার কাছে মনে হচ্ছে যে শুধুমাত্র ওই যে আমন্ত্রণ জানানোটাকেই সে বারবার সামনে ফোকাস করছে। আমাদের যে পাওনাগুলো আছে, আমাদের যে ইস্যুগুলো আছে, জনগণের যে ইস্যু, সেই ইস্যুগুলো যদি আপনি না রেখে, সামনে না রেখে, আপনাকে নির্বাচনে সহযোগিতা করেছে, আপনাকে ক্ষমতায় ফিরে আসার ক্ষেত্রে সহযোগিতা করেছে, আপনাকে ডাকছে, ফুল হাতে আপনাকে ফুল তুলে দিচ্ছে, পাশে দাঁড়িয়ে ছবি তুলছে, এতে যদি আপনি সন্তুষ্ট থাকেন, হ্যাঁ, আপনার ক্ষমতা বা আপনার যে মসনদ, তার হয়তো নিরাপত্তা নিশ্চিত তিনি করলেন, কিন্তু আপনার ন্যাশনাল ইন্টারেস্টের যে জায়গাটা আমরা বারবার পরাজিত হচ্ছি, সেটাই আপনাকে আমাদের পূর্ণ হচ্ছে, এটি নির্ভর করবে আমাদের সরকার কেবলমাত্র তার ক্ষমতায় থাকার জন্য এই যে ভারতের সহযোগিতা, ভারতের সমর্থন, সহমর্মিতার পাশাপাশি যদি আমার এই ইস্যুগুলো নিয়ে সে তার ইন্ডিপেন্ডেন্ট জায়গা থেকে, একটা স্বাধীন রাষ্ট্রের যে আত্মমর্যাদার জায়গা থেকে যদি বার্গেনিংটা করতে না পারে, তাহলে এই যে ফুল দেওয়া, এই যে আমন্ত্রণ জানানো, এর কোনো গুরুত্ব থাকে না, এর কোনো মূল্য থাকে না। ফরিদ হোসেন, যে প্রসঙ্গগুলো আসে, প্রথম থেকে আপনাকে বলছিলাম যে আমরা তো সবাই তো যার যার দেশের স্বার্থই দেখবে। যখন ভূ রাজনীতির প্রসঙ্গ আসবে তখন আমাদের স্বার্থ আসলে, যেটা আমি বলছিলাম যে বাংলাদেশ ভারত বা বাংলাদেশ চীন যে সম্পর্ক, দ্বিপক্ষীয় সম্পর্কের ভিত্তিতে হওয়া উচিত জনগণের স্বার্থটা আগে দেখা। আমরা সেই জায়গাটাই ভূমিকা রাখতে পারছি কিনা? দেখুন, এখানে আমরা সম্পর্কের যে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের, এটা ভারত আমাদের পাশে সবচেয়ে বড় প্রতিবেশী দেশ, এবং আমরা চাই বা না চাই ভারত থাকবে। আমরা তো সেই পুরনো একটা কথা যে প্রতিবেশী পরিবর্তন করা যায় না, বদলা হয়ে গেল, প্রতিবেশী বদলানো যায় না। ভারতের সাথে আমাদের একটা ইতিহাসেরও ব্যাপার আছে। জানেন যে আমাদের মুক্তিযুদ্ধের সময় আমাদের যেমন 30 লক্ষ আমরা শহীদ হয়েছি, ভারতেরও সেনা এখানে শহীদ হয়েছে, এবং ভারত আমাদের যে সাহায্য দিয়েছে, আমরা সেখানে আশ্রয় পেয়েছি, এবং ভারত আমাদের সামরিক সহযোগিতা করেছে, আমাদের পক্ষ হয়ে যুদ্ধও করেছে। সেটা আমাদের একটা ভিত্তি। সেই ভিত্তির পরে আমাদের সম্পর্কটা ধীরে ধীরে বিভিন্নভাবে ডালপালা মেলেছে। আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে বাংলাদেশের যখন রাজনৈতিক পরিবর্তন হয়েছে, বিশেষ করে বঙ্গবন্ধুরকে হত্যা করার পরে যে
শক্তি ক্ষমতায় এলো, তারা মূলত দেখা গেল যে ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে একটা বড় ধরনের টানাপোড়েন তৈরি হলো এবং সেখানেও কিন্তু ওই জাতীয় স্বার্থের কথাটি বলা হয়েছে। সেখানে দেখুন ফারাক্কার নিয়ে একটা বড় ইস্যু তখন ছিল। ৭৭ সালে আগে যখন একটা চুক্তি হয়েছিল জিয়াউর রহমানের সময় হবে, সেটাকে জাতিসংঘ পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছিল। আমরা যেটা বলতে চাচ্ছি যে আমরা অনেক ধরনের আমাদের শান্তি বাহিনী নিয়ে ভারতের সাথে আমাদের একটা বড় ইস্যু ছিল, তৈরি হয়েছিল। ভারতীয় যে নর্থ ইস্টের যারা বিদ্রোহীরা আছে, গ্রুপগুলি আছে, তাদেরকে বাংলাদেশে অভ্যন্তরে তাদেরকে আশ্রয় প্রশ্রয় দেওয়ার দিয়ে এবং সেখানে ট্রেনিংয়ে নেওয়ারও সুযোগ সুবিধা দেওয়া হতো। তো এই অবস্থাগুলো ছিল এবং ভারতের সাথে আমাদের সম্পর্কের একটা বড় ধরনের অবনতি হয়। আমরা যখন আবার বিভিন্ন অবস্থার পরে আওয়ামী লীগ যখন আবার ক্ষমতায় এলো, তখন আবার এটার মধ্যে একটা স্টেবিলাইজেশন যেটা হয় সম্পর্কের, সেটা তৈরি হলো। এই আপনার বড় ধরনের একটা ব্যাপার ছিল যে বাংলাদেশের তখন একটা নীতি হলো যে আমরা কোনো বিদেশি কোনো বিদ্রোহী গ্রুপ হোক, বিদেশি যারা, তাদের বাংলাদেশের মাটি ব্যবহার করতে দেওয়া হবে না। সেটা তো ঠিক আছে, কিন্তু আমি এই ব্যাকগ্রাউন্ডটা বলছি এই জন্য যে এই সেই সমাধান তো দীর্ঘমেয়াদী ভাবে ঝুলে আছে। আমি সেইটা আদায় করার তো এখন একটা প্রসঙ্গগুলো আনতে হবে যে এমনি করে আমাদের সম্পর্কে যেমন কানেক্টিভিটি বলুন ইত্যাদি হোক। এখন আমাদের সম্পর্কের ক্ষেত্রে যে কথাটা বারবার উঠে আসছে, একটা হচ্ছে তিস্তা নদীর পানির ন্যায্য হিস্সাটা আমাদের পাওয়া দরকার। আবার এখান থেকে কিন্তু আবার এই জিনিসটাও আসছে যে আমরা যেই শুষ্ক মৌসুমের কথাটা বলছি, সেই শুকনো মৌসুমে কিন্তু দুই দেশের কেউ কিন্তু এখানে পানিটা এমনই কমে যায় যে কারো পক্ষেই কিন্তু এই পানি ভাগ করা ন্যায্যভাবে খুব একটা সহজ নয়। এখন এখান থেকে যে জিনিসটা আসছে, আপনি জানেন যে এখন পানির এই ভাগাভাগির ব্যাপারটার চেয়ে বেসিন ভিত্তিক, যে এটাকে যদি আমি আরও ডেভেলপ করতে পারি, যেমন একটা অবস্থা তৈরি করতে পারি যে বর্ষাকালের পানিটা আমি ধরে রাখতে পারি এবং সেই ধরে রাখার পানিটা তখন আমরা দুই দেশ ভাগ করে নিতে পারি শুকনোকালে। এই চিন্তাটাও কিন্তু এসছে, কারণ আমরা যে কথাটা বলছি যে তিস্তার যদি পুরানো, এই যে আপনার গঙ্গা চুক্তি যেটা হয়েছে 30 বছর মেয়াদি, 2026-এ সেটা শেষ হয়ে যাবে, সেটা নিয়েও কিন্তু একটা ইস্যু হবে। সমস্যার সমাধান তো করতে হবে। এখন সমস্যাটা ব্যাপারে যদি আমরা না তুলি, এখানে কথাটা বলছি যেটা শরীফুজ্জামান সাহেব, ওর সাথেও আমরা একটা মিল রেখি যে আমাদের জাতীয় স্বার্থের কথা বলে আমরা কোনো কিছুর ইস্যুতে যদি আমি চুপ থাকি, সেটা কিন্তু ঠিক হবে না। আমাদের এই কথাগুলি বলতে হবে। আমরা যেটা লক্ষ্য করছি যে বাংলাদেশের নানান কারণে এই সীমান্ত হত্যার কথাই বলুন বা পানি চুক্তির কথাই বলুন, সেখানে তারা কথাটা যতটা জোর দিয়ে বলা প্রয়োজন, সেই কণ্ঠটা ততটা জোরদার হচ্ছে না। অনেক ধন্যবাদ। শামীম রেজা, আপনি প্রশ্ন যেটা করি সেটা হলো, ভারতে আবার ফিরে যায়, ভারতের যে নতুন সরকার, মোদি ব্র্যান্ড, মোদি ম্যাজিক, এই শব্দগুলো আমরা শুনেছি। মোদি ব্র্যান্ড, মোদি ম্যাজিক, বা মোদি হলো অপ্রতিরোধ্য, তাকে আসলে হারানো যায় না, 400 পার হয়ে যাবে, অনেক কথা শুনলাম। কিন্তু এই ফলাফলে যেটা দেখা গেল যে বড় ধরনের একটা হোঁচট খেয়েছে মোদি। এটা একটা কারণ কি? এবং এর ফলে যে জোট সরকার হলো, মোদি তো এই দুইবার ক্ষমতায় ছিলেন, জোট সরকার চালানোর তো তার অভিজ্ঞতা নাই, তার ক্ষমতা দেশ চালানোর একটা আলাদা স্টাইল আছে। তো এই জায়গায় এসে এই জোট সরকার কতটা টিকবে, একটা হচ্ছে মোদি ব্র্যান্ড কেন হোঁচট খেলো, আর জোট সরকার কতটা টেকসই হবে। ভারত রাষ্ট্র তো থিওরক্র্যাটিক স্টেট না, এবং তার যেভাবে শুরু হয়েছিল সেই শুরুটা ঠিক আছে, সে ধর্মের ব্যবহার তার ছিল, কিন্তু অন্তত সে ধর্মনিরপেক্ষতা, বহুত্ববাদ, বহু ধর্ম বর্ণ, এবং আপনার মনে রাখতে হবে যে ভারতের যে রাজ্যগুলো, সব রাজ্যগুলো একভাবে কিন্তু ভারতের এই রিপাবলিকের মধ্যে আসেনি। আপনি যদি কাশ্মীরের কথা চিন্তা করুন, সেখানে নেহেরু এবং তার যে টিম, তারা যে প্রক্রিয়া নেগোসিয়েশন করেছিলেন কাশ্মীরের সঙ্গে, যে কি কি দিলেও এটা আপনি বলতে পারেন এখনকার মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেটগুলো যত স্বাধীনতা ভোগ করে, অন্তত তার চাইতেও বেশি স্বাধীনতা। এরকম আরও অনেকগুলো রাজ্যের কথা বলা যাবে যেগুলো খুব গুরুত্বপূর্ণ ভারতের জন্য। সেগুলো যে ভারতের এই রিপাবলিকের অন্তর্ভুক্ত হওয়ার যে প্রক্রিয়ার দিকে আপনি তাকালে বুঝবেন যে সেখানে একটা বহুত্ববাদ, একটা গণতন্ত্র, একটা উদারনৈতিক ভাব
একটা অ্যাকোমোডেট করা সবাইকে, সেই অ্যাপ্রোচটা ছিল। এখন ভুলভ্রান্তি সেখানে হয়েছে, নেহরুর মৃত্যুর পরে আপস অ্যান্ড ডাউন হয়েছে। কংগ্রেস সরকার সবসময় যে ভারত রাষ্ট্রের সেই নীতিমালা মেনে চলেছেন তা না। ইন্দিরা গান্ধীর সময় ইমার্জেন্সি হয়েছে, একাধিক সময় করাপশনের বড় বড় অভিযোগ উঠেছে, সেগুলো রাজনীতির ইতিহাসবিদরা জানেন। কিন্তু যে থিওক্রেটিক মডেলের উপরে ভিত্তি করে মোদি বা মোদির আগে থেকে শুরু করেছেন, সেটা ভারতের জন্য নতুন। ভারতের জন্য হয়তো ধর্ম নতুন না, বা ধর্মভিত্তিক রাজনীতিও ভারতের জন্য নতুন না, কিন্তু তার যে ফান্ডামেন্টালস ছিল রাষ্ট্র এবং সমাজের, সেটার জন্য এটা একেবারে ভিন্নতর একটা অভিজ্ঞতা। এবং সেই অভিজ্ঞতাটা বাস্তবায়নের পেছনে কিন্তু আরও অনেক সংগঠন কাজ করছে, সেবক সংঘ আছে, আরও অন্যান্য আছে। সুতরাং আপনি যদি বলেন তাহলে বিজেপি হচ্ছে তার একটা পলিটিক্যাল উপরের অংশ, তার নিচে আরও অনেক গুরুত্বপূর্ণ অংশ আছে যারা থিওক্রেটিক একটা স্টেট প্রতিষ্ঠার জন্য তৎপর। তো এই ক্ষেত্রে তাদের তো একটা ব্র্যান্ডিং দরকার, যেমন কংগ্রেসের অনেক ব্র্যান্ডিং, ব্র্যান্ডিং তো করলো, সেই ব্র্যান্ডিংটা করলো না। হোঁচট খাওয়ার কারণগুলো আমরা চিহ্নিত করছি। এক হলো যে কোনো ব্র্যান্ডিংই তো একটা দীর্ঘমেয়াদে চলে না, এটা তো আমরা আশা করতে পারি না যে একটা ব্র্যান্ডিং একেবারে দশকের পর দশক চলবে। হোঁচট খাওয়ার বড়গুলো কারণ আমরা যেভাবে মনে করেছিলাম যে থিওক্রেটিক মডেলটা কাজ করবে, বা বিজেপি যেভাবে মনে করেছিল, বা তার যারা রাজনৈতিক দর্শন দেন আরএসএস সহ অন্যান্যরা, সেইভাবে না করার কারণগুলো তো রাজনৈতিক, সবগুলো তো ধর্মীয় না। আপনি বিভিন্নভাবে ধর্মভিত্তিক এজেন্ডাগুলোকে সামনে এনেছেন, আপনি আবার আন্তর্জাতিক ক্ষেত্র সাফল্য দেখিয়েছেন, কূটনীতির ক্ষেত্র সাফল্য দেখিয়েছেন, ভূ রাজনীতির ক্ষেত্রে যেটা আমরা সবাই আলোচনা করছি, সেটা তো ভারত রাষ্ট্রে যেই আসুক না কেন তাকে সেটা দেখাতে হতো। কিন্তু অন্য ক্ষেত্রে আপনি দেখেন সাম্প্রতিক সময় এই যে কৃষক আন্দোলনকে বিজেপি কিভাবে দেখেছে। কৃষক আন্দোলনকে তো থিওক্রেটিক মডেল দিয়ে দেখার সুযোগ নেই, আপনি পারবেন না। নাগরিকপঞ্জি নিয়ে বা আসামে যেটা ঘটেছে, সেটাও কিন্তু একটা তিক্ততা তৈরি করেছে। আসাম হয়তো গেইন করেছে, বিজেপি হয়তো সেখানে ভালো করেছে, কিন্তু ভারতের অন্য জায়গায় ভারতের যে জনপরিসর, তার যে বৃহৎ যে রাষ্ট্র, যেটার কথা বারবার আমরা স্মরণ করিয়ে দিচ্ছি, তার যে লিগাসি, সেই লিগাসি একক একটা থিওক্রেটিক মডেলের উপর ভিত্তি করে না। এবং সেই বহুত্ব যে বার্তা, সেটা তো মোদী সরকারকে আসলে অন্তর্ভুক্ত করেন না। তো কৃষক একটা, যেভাবে তাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে চাকরির সন্ধান, ভারতের কর্মবাজার মানে আপনি পরিমাণটা চিন্তা করতে পারছেন যে কত কোটি তরুণের জন্য সেখানে চাকরি লাগবে। এখন মোদি মডেল বা মোদি ম্যাজিক কিন্তু সেই চাকরির নিশ্চয়তা তাদেরকে দিতে পারেননি। ব্যাপক আয় বৈষম্য তৈরি হয়েছে ভারতে, এবং যেটা আমরা আমাদের এখানে মাঝে মধ্যে আলোচনা করি, অত্যন্ত একটা উচ্চবিত্ত তৈরি হচ্ছে, অতি সাধারণ একটা অবস্থান তৈরি হচ্ছে, এরকম অনেকগুলো গুরুত্বপূর্ণ। এবং তারপরে আপনার পরবর্তীতে তার নাগরিকত্ব আইন ইত্যাদি ইত্যাদি মিলে আপনি যদি সবকিছু মিলে চিন্তা করেন, তাহলে যে অর্থেই ব্র্যান্ডিংটা করা হয়েছে, এখনো তিনি ব্র্যান্ড, আমি আসছি সে আপনার পরের আলোচনায়, কিন্তু তার যে ম্যাজিকটা, সংক্ষেপে যদি ওই জোট সরকারের সেই ম্যাজিকটা তারা টেকেনি। এখন এই ম্যাজিকের সাথে জোটযুক্ত, কারণ এর আগে তার বিজেপি নিজস্ব আসনের যে সাফল্য, তিনি এটার একেবারে অপ্রতিরোধ্য হয়ে দাঁড়িয়েছিলেন। অতএব আপনার মনে আছে যে তার আগেও কিন্তু জোট ছিল, সেই জোটের দিকে কোনো মিটিংও করেননি, বা বিজেপি তাদেরকে খুব একটা গুরুত্ব দিয়েছে বলে আমরা জানি না। অনেক সময় এমনও শুনেছি যে তাদের যে কোঅর্ডিনেশন মিটিংগুলো হওয়ার কথা, সেটাও হয়নি, কারণ তিনি ব্র্যান্ডে পরিণত হয়েছেন, তিনি একক একটা বৃহৎ সত্তায় পরিণত হয়েছেন, এবং এমন ম্যাজিকে পরিণত হয়েছেন যে শরিককে আছে না আছে সেটা প্রয়োজন নেই। আপনি প্রশ্ন করতে পারেন শরিকরা চুপ ছিল কেন? শরিকরা এই কারণে চুপ ছিল কারণ ওই শরিকদের এত বড় এজেন্ডা বাস্তবায়নের সক্ষমতা ছিল না। মানে যদি মোদির মতো কেউ না থাকতেন বিজেপির, অর্থাৎ তারা সেটা চুপচাপ ছিল। আপনি সঠিক বলেছেন যে এর সঙ্গে তাদের এতদিন হয়তো দেন দরবার করতে হয়নি, তাদের প্রয়োজন পড়েনি, কিন্তু যখন সংখ্যা কমে গেছে, কমা তো শুধু না, তার মানে থিওক্রেটিক মডেলটা বাড়ি খাচ্ছে, ইকোনমিক মডেলটা বাড়ি খাচ্ছে, এবং যে যে রাজনৈতিক পরিকল্পনা নিয়ে আমরা যতগুলো বললাম তিনি এগোতে চেষ্টা করছিলেন, সেইটা বহির্বিশ্বে যতটুকু সাফল্য আনুক না কেন, প্রতিবেশীর সঙ্গে যতটুকু সাফল্য আনুক না কেন, অভ্যন্তরের ততটা 100% সাফল্যের গ্যারান্টি সেটা দেয় না, এবং যে কারণে তার সংখ্যাগুলো কমেছে। আমাদের কারণগুলো আমরা যেভাবে পর্যবেক্ষণ করি, এখন তাকে গুরুত্ব দিতে হবে। আপনি যেটা বলছেন, আপাতভাবে তাকে গুরুত্ব একটু দিতে হবে, কারণ নীতিশ এবং অন্য নাইডু যেটা, তারা খুব বেশি আস্থাভাজন বলে মনে হয় না। তারা অন্য যে জোট আছে সেই জোটের সঙ্গেও তারা কেউ কেউ ছিলেন পরবর্তীতে। যে শরীফুজ্জামান শরীফ বলছেন যে হর্স ট্রেডিং এর ওস্তাদ, না সেটা বলছি, সেটা মূল দল, সেটা বিজেপির সেই দক্ষতা আছে, কিন্তু অন্য যে দুজনের উপরে নির্ভর করতে হয়েছে যে আঞ্চলিক দলের, তাদেরও যে অতীত ইতিহাস খুব ভালো। এখন যেটা হবে, আপনি যেটা জানতে চাইছেন, যে তাকে অবশ্যই একটু সমঝে চলতে হবে। এক, যেহেতু তাদেরকে গুরুত্ব দিতে হবে, তারা হয়তো অনেক এখন নেগোসিয়েশন আরও করবে, আমাদেরকে আরও দাও, বা আঞ্চলিক শক্তিগুলো আরও বৃদ্ধি করতে হবে। বড় জিনিস হচ্ছে যেটা মনে রাখতে হবে, মোদি ম্যাজিক একেবারে ফুরিয়ে যায়নি, কারণ তার যে থিওক্রেটিক যে সোর্স, সেবক সংঘ এবং অন্যান্যরা যারা, তারা কাকে আনবে সামনে, তাদের জন্য মোদিকে দরকার, আরও বেশ কিছুদিন মোদিকে দরকার। অতএব মোদির ওইটার জন্য মোদি প্রয়োজনীয়, তারা সমর্থন দেবে, কিন্তু জোটও তার কাছ থেকে আদায় করে নিতে চেষ্টা করবে শক্তি,
অন্যান্য সুযোগ সুবিধা, কিন্তু যে প্রশ্নটা আপনি করেননি কিন্তু আমি উত্তর দিয়ে শেষ করব, 10 বছর পরে সেটা পূর্ণাঙ্গ বিরোধী দল পেয়েছে লোকসভায়। 10 বছর বিরোধী দলকে আপনি নিজেও বলেছিলেন শুরুতে এই অভিজ্ঞতা নাই বিজেপির। সুতরাং এই বিরোধী দল কংগ্রেসের হয়তো 100টা হতে পারে, কিন্তু জোটটা যথেষ্ট শক্তিশালী এবং সেটা এই বার্তা দেয় যে আগের যে ম্যাজিকের যে মডেলটা আমরা বলছি সেই মডেলের আসলে চিড় আছে, তার ক্র্যাক আছে এবং ভারত রাষ্ট্রে তার উন্নত বা ভিন্নতা সেখানে আছে। অতএব তাকে আমি মনে করি যে এইটাও যেমন আমলে আনতে হবে এবং আপনি যে প্রশ্নটা করেছিলেন তাদেরকে তো একটু সমঝে হিসাব নিকাশ করে চলতে হবে। শরীফুজ্জামান শরীফ, হিন্দুত্ববাদ ইস্যু বারবার ঘুরে ফিরে এসেছে, আপনিও বলেছেন, এবং সেটা কতটা কাজে লেগেছে এবারে অনেকেই বলছে যে ওই একই ব্র্যান্ড আসলে কাজ করে না, কিন্তু তার মানে তো হিন্দুত্ববাদ তো শেষ হয়ে যায়নি, তাদের যে নজর। কিন্তু আপনিও বলেছেন যে নতুন যে মন্ত্রিসভা সেটা যদি দেখেন, সে কিন্তু তার মেইন পোর্টফোলিওগুলো কিন্তু আগের যে তাদের কাছে আছে, বড়গুলো আর কি, বড়গুলো তাদের কাছে আছে, এবং তার একটা এজেন্ডা সেটিং সেইভাবেই বোঝা যাচ্ছে যে সে তার বিজেপি এজেন্ডা সেটিংয়ের দিকেই আছে। এবং আপনি যদি দেখেন যে এই মন্ত্রিসভায় কিন্তু কোনো মুসলমানকেও রাখা হয়নি। তো সেক্ষেত্রে মোদির হিন্দুত্ববাদ ইস্যু ভবিষ্যৎ কি হবে? অন্য 5 জন মাইনরিটি আছে। প্রথম জায়গাটা হচ্ছে যে নরেন্দ্র মোদী যে স্টাইলে যে মতবাদ নিয়ে ভারতকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছেন, বিশেষ করে তার রাজনীতিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছেন, সেখান থেকে পিছু হটবে এটি আমার কাছে মনে হয় না। কারণ এই ধরনের মৌলবাদী চিন্তা কখনোই জনমতের সাথে সমন্বয় করে এগোতে পারে না, কারণ এটা একটা অন্ধ চিন্তা। পররাষ্ট্র, অর্থ, প্রতিরক্ষা সহ গুরুত্বপূর্ণ যে জায়গাগুলোতে যারা ছিলেন তাদেরকেই দায়িত্ব দিয়েছেন। অর্থ হচ্ছে যে আগের তারা যে পদ্ধতিতে অবলম্বন করেছেন, এগোনোর চেষ্টা করেছেন, সেটি তারা অনুসরণ করবেন। নরেন্দ্র মোদী আঘাতপ্রাপ্ত হয়েছেন, এটি সত্য, এবং এটি ভারতের এই সময়কালের রাজনীতিতে খুব ইতিবাচক একটা ঘটনা। কারণ সেখানকার এর বাইরে যে সেকুলার যে মানুষগুলো আছে, যে মানুষগুলো ভারতকে বহুত্ববাদের একটা ভারত দেখতে চায়, তাদের মনের মধ্যে যে অসহায়ত্ব তৈরি হয়েছিল, আমি আমাদের সেখানের পরিচিত যারা অনেকের সাথে কথা বলে তাদের মধ্যে একটা অসহায়ত্ব তৈরি হয়েছিল। এবং আপনার খেয়াল আছে যে রাহুল গান্ধীর সদস্য পদ পর্যন্ত দম্ভর জায়গাটা এমন জায়গায় গিয়েছিল বিজেপির, নরেন্দ্র মোদী সরকারের, রাহুল গান্ধীর সদস্য পদ পর্যন্ত তারা বাতিল করে দিয়েছে, অবশ্যই ফিরে পেয়েছেন, পরবর্তী আদালতের নির্দেশে ফিরে পেয়েছেন। অর্থাৎ এরকমের একটা ঐতিহ্যবাহী রাজনৈতিক দলের যিনি সংসদে প্রতিনিধিত্ব করছেন, সংসদীয় গ্রুপের, বিরোধী দল না কিন্তু সংসদীয় গ্রুপের তিনি প্রধান ছিলেন, তার সদস্যপদ পর্যন্ত আপনি কেড়ে নিচ্ছেন। অর্থাৎ এই যে দম্ভের যে জায়গাটা তৈরি হয়েছিল তাতে একটা বড় রকমের আঘাত পড়েছে এবং ভারতের মানুষ সেটিকে রুখে দিয়েছে এবং তারা মনে করেছে যে গতিতে রথ নিয়ে নরেন্দ্র মোদী এগিয়ে যাচ্ছেন, সেটিকে থামানো দরকার। তারা সেটাকে থামাতে পেরেছেন। এখন আমাদের যে বাংলাদেশের সাথে স্বার্থের যে জায়গাটা আছে, এটা নির্ভর করে আমাদের বার্গেনিং ক্যাপাসিটিটা কতটুকু, আমরা আমাদের এই জায়গাটা কতটুকু তুলে ধরতে পারছি। নরেন্দ্র মোদী কৌশলের খেলা খেলছেন। এই যে আমরা গত বছরের যে কৃষক আন্দোলনের কথা জানি, তিনি দায়িত্ব নেওয়ার পরের নোট বাতিলের যে ঘটনাটি, এটি কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট ঘটনা ঘটেছিল ভারতের অর্থনীতিতে। তারপরে বন্ড ছেড়ে অর্থ সংগ্রহ করা, এটি খুব আলোচিত ঘটনা ছিল, কিন্তু সেগুলো সেভাবে তারা তাদের মিডিয়াটা সামনে আনতে দেয়নি। কিন্তু এখন দেখা যাচ্ছে যে প্রত্যেকটা ঘটনা কোনো না কোনো জায়গায় কাশ্মীরের যে তাকে বিশেষ অধিকার থেকে তাদের বঞ্চিত করা, এবং পরিস্থিতি এমন জায়গায় গেছে কাশ্মীরে কিন্তু তারা প্রার্থী পর্যন্ত দেয়নি। তারা বুঝতে পেরেছিল যে এখানে পরিস্থিতি খুব ভয়াবহ হবে। তো সুতরাং অনেকগুলো ক্ষোভ বঞ্চনার সম্মিলিত বহিঃপ্রকাশ হচ্ছে এই যে তার আসন কমে যাওয়া। কিন্তু তার আসন কমে গেছে, আরও একটা দুটা রাজনৈতিক দলের সঙ্গে সংযোগ ঘটিয়ে জোট করে সে ক্ষমতায় আছে, তার মানে এই না যে 2 দিনের মধ্যে নরেন্দ্র মোদীর সরকার পড়ে যাবে, সুতরাং ভারতীয় সরকার দুর্বল হয়ে যাবে, তারা যে সমস্ত জায়গাগুলোতে অন্যদেরকে সাপোর্ট দেয় তারা দুর্বল হয়ে যাবে, সেখানে নির্বাচন হবে, আমরা পাওয়ারে চলে যাব। এরকমের গত বছরের মতন মিষ্টি খাওয়ারও একটা কমিউনিটি আমি সোশ্যাল মিডিয়াতে দেখছি। আমি এই কারণে বলছি যে নরেন্দ্র মোদী ভাঙা গড়ার রাজনীতিতে বিজেপি খুবই ওস্তাদ। সে অনেককেই এই সময়কালের মধ্যে অনেককেই আবার তার এখানে টেনে নিয়ে যাবে। আমি মনে করি না যে কালকেই এই সরকারের পতন ঘটবে বা নরেন্দ্র মোদীর সরকার পড়ে যাবে। সরকার টিকিয়ে রাখার মতন যে মেকানিজম সেটা তাদের মধ্যে আছে,
নরেন্দ্র মোদী বাইরে ভারতে আরও অনেক সময় কিন্তু অনেকগুলো সরকার তারা এরকমের অন্যদের হিন্দুত্ববাদের কথা বলছিলাম, হিন্দুত্ববাদ কিছুটা পজ থাকবে কিনা সেখানে কতগুলো জায়গা নরেন্দ্র মোদী কৌশল নিয়েছেন। গতকালকে আমাদের এখানে আলোচনা হচ্ছে বিভিন্ন জায়গায় যে কৃষকের স্বার্থের বাইরে যাওয়ার কারণে নরেন্দ্র মোদীর দল শহরগুলোতে ভোট পেয়েছে কিন্তু গ্রামে ভোট পায়নি। গতকালকে তিনি 9,000 কোটি রুপির একটা প্রকল্প পাশ করেছেন এবং প্রধানমন্ত্রী হওয়ার পরে প্রথম প্রকল্প, এবং তিনি বলেছেন যে এর ভেতর থেকে আমরা প্রথম কৃষকের উপহার হিসাবে দিচ্ছি। অর্থাৎ সে হয়তো কিছুটা ঘটনা রিয়েলাইজ করছে, রাইট। কৌশলের আশ্রয় নেবে, অর্থনৈতিক ইস্যুগুলোকে সে অ্যাড্রেস করবে। আমি শেষ করব এই জায়গাটায় যে আপনার ইন্টারেস্টের যে জায়গাটা, এটি আপনি কতটুকু এনশিওর করতে পারবেন এটি নির্ভর করছে আপনার উপরে। আমরা অনেকেই আলোচনা করি যে গঙ্গা পানি চুক্তি 96 সালের 12ই ডিসেম্বর যে চুক্তিটা হয়েছিল, ভারতে কিন্তু খুব দুর্বল একটি সরকার তখন পাওয়ারে, এইচ.ডি. দেবগৌড়া মূলত সেখানকার অনেকগুলো বিশেষ করে বাম সহ অন্যান্যদের সমর্থন নিয়ে সেই সরকারটা স্বল্প সময়ের সরকার ছিল, কিন্তু তারপরেও তারা কিন্তু বাংলাদেশের সাথে চুক্তিটা করেছিল। আমরা পানি আনতে পারিনি, এটা আমাদের দুর্বলতা। এবং আপনি যদি খোঁজ নিয়ে দেখেন এখনও এই বিষয়গুলোতে আলোচনা হয়। কেন হয়েছিল? সেটি হয়েছিল এই কারণে দেবগৌড়া নিজেই স্বীকার করেছিল যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু, পশ্চিমবঙ্গের মোহাম্মদ সেলিমরা তারা সরকারকে সহযোগিতা করেছিল এবং জ্যোতি বসু স্পষ্ট করে বলেছিল যে এই চুক্তি হলে আমার হলদিয়া বন্দর ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু তার মানে এই না যে আমার প্রতিবেশী ন্যায্য হিস্সাকে আমি তাকে বঞ্চিত করব, তার অধিকার থেকে বঞ্চিত করব। অর্থাৎ সেখানকার প্রগতিশীল বামপন্থী লেফটিস্টরা যখন বাংলাদেশের জনগণের পক্ষে দাঁড়িয়ে তার দেশের মধ্যে অজনপ্রিয় হয়েছে, আজকের মমতা ব্যানার্জি বাংলাদেশ থেকে ইলিশ মাছ নেয়, আম নেয়, জাম নেয়, সব কিছুই নেয় এবং এটি নিয়ে সে পলিটিক্সও করে, কিন্তু বাংলাদেশের স্বার্থের বিষয়টি সে কিন্তু কখনোই এক চুল ছাড়তে চায় না। আমি সরকারের কাছে অনুরোধ করব, আমাদের ব্যক্তিগত পর্যায়ের বন্ধুত্ব আপনার সাথে আমার থাকতেই পারে, কিন্তু রাষ্ট্রীয় পর্যায়ের যে স্বার্থের যে বিষয়টি আছে সেই জায়গাটায় সরকার যেন বারবার নত যেন না হয়। অনেক ধন্যবাদ। আমরা ফরিদ হোসেন একটা প্রশ্ন করি, সেটা হলো কংগ্রেস নিয়ে তো আলোচনা করতে হবে, আমরা বিজেপি নিয়ে বা মোদী নিয়ে আলোচনা করছি। কংগ্রেস যে ভালো করলো, যতটা ভালো তারা প্রত্যাশা করেছিল ততটা হয়নি, কিন্তু কংগ্রেসের তো বেশ ভালো রেজাল্ট হলো এবং তারা এই জোটের বিরোধী দলে বসছে। এটা কংগ্রেস এই ভালো ফল করার কারণ কি, এবং এই যে বিরোধী দল হিসেবে যে মোদীকে কতটা চ্যালেঞ্জ জানাতে পারবে বা মোদীর জন্য কতটা চ্যালেঞ্জিং হবে? ধন্যবাদ। এই যে নির্বাচনটা হয়ে গেল, তারপরে ফলাফল আমরা যেটা দেখলাম, এতে করে কিন্তু অন্যভাবেও কথাটা বলা হয় যে এই গল্পটা মোদির গল্প না, এই গল্পটা হচ্ছে রাহুল গান্ধীর গল্প, এই গল্পটা হচ্ছে অখিলেশ যাদবের গল্প। অর্থাৎ এই তরুণ দুই নেতা তারা এই গল্পটা পাল্টে দিয়েছে এবং মমতা ব্যানার্জি তো আছেই। সেটা কীভাবে পাল্টে গেল, এখন একটা জিনিস হচ্ছে যে ভারতে এক ধরনের ন্যারেটিভ দেওয়া হচ্ছিল মোদি ক্ষমতায় আসার পরে, যে একটা হচ্ছে যে ধর্মীয় মানে কি বলে যে ডানপন্থী উগ্রবাদ, উগ্র জাতীয়তাবাদ, মোদির কতগুলো ভিত্তি মানে পড়ে কাজ করছিল। সেটা হচ্ছে যে তার যে ব্র্যান্ডিংটা বলেন, এক একটা সময়তে কিন্তু এক একটা ব্র্যান্ডিং এসছে এবং সেটা একটা রাজনৈতিক প্রেক্ষাপটে আসছে। 2014-তে তিনি যখন এলেন তখন এর আগের যে মনমোহন সিংয়ের ইউপিএর যে জোট সরকার ছিল, তারা কতগুলো বড় বড় দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হয়ে গেলেন এবং সেটার ফলে জোটের ভেতরেও নানান ধরনের অনৈক্য তৈরি হলো এবং সেই সুযোগটা নিয়ে গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে এনে তখন তারা এই ব্র্যান্ডিংটা করলেন যে উনি একজন লোক, তিনি চাওয়ালা সন্তান এবং তার মানে স্ত্রী থাকলেও তিনি স্ত্রীকে স্বীকার করছেন না, তার সন্তান নাই, কিছু নাই, এবং এই যে ডাইনেস্টিক পলিটিক্সের বিরুদ্ধে একটা ন্যারেটিভ দাঁড় করালো এবং সেই দাঁড় করাইয়ে তাকে দিয়ে আপনার সেটা পার পেয়ে গেল। 2019-এ আরেকটা গল্প, পাকিস্তানের পুলওয়ামা ঘটনার পর থেকে পাকিস্তান সেটা নিয়ে একটা গল্প হলো। কাজে এক একটা গল্প নিয়ে মোদি এগোচ্ছিল। আর এবারে আগে তো চেয়েছিল রাম মন্দির, কিন্তু সেই রাম মন্দিরের গল্পটা ফ্লপ করে গেল। এখন ফয়জাবাদ, যেটা নাকি অযোধ্যার সিট, সেখানেও তারা হেরেছে। এই গল্পটা রাহুল গান্ধীর পুনরুত্থানের গল্প। মানে বাংলাদেশের ভারতের ওই ন্যারেটিভটা ছিল যে রাহুলকে দিয়ে হবে না, এবং রাহুল কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছিলেন, আবার কংগ্রেসের প্রেসিডেন্ট থাকতে চাইলেন না। অনেকেই বললেন যে সে যদি প্রেসিডেন্ট থেকে না সরে যায় কিচ্ছু হবে না, কিন্তু ক্ষমতা আসলে তার কাছে। রাহুল দুইটা কাজ করেছে, একটা হচ্ছে যে
ভারত জোড়ো যেই একটা, আরেকটা হচ্ছে যে নয়া, দুইবার দুই রকমের দুইটা মার্চ করেছে ভারত জুড়ে। সেখানে তার একটি বক্তব্য ছিল যে ভারত জোড়ো মানে যে এই যে ভারত, যে ভারতের সংবিধানে যে জোট কি বলে যে উদার গণতান্ত্রিক একটা দেশ ভারত, অসাম্প্রদায়িক একটা দেশ ভারত, সেই ভারতকে আমরা ফিরে পেতে চাই। এবং এর মধ্য দিয়ে তিনি মানে কোটি কোটি মানে লাখো লাখো মানুষের সাথে তিনি মিশেছেন, কথা বলেছেন, থেমেছেন। এই যে যাকে পাপ্পু বলে মানে আপনার কি বলে যে মোদি ব্যঙ্গ করতো, মোদি কিন্তু অখিলেশ এবং রাহুলের ব্যাপারে ইলেকশন ক্যাম্পেইনের সময় বলেছে যে পেয়ার অফ টু বয়েজ, হ্যাঁ, এদের কোনো মূল্য নাই। যে উত্তরপ্রদেশে সেই অখিলেশ যাদবই কিন্তু তাকে ভোলটা খাইয়েছে, হ্যাঁ, এবং রাহুল গান্ধী তার সঙ্গে ছিল, এবং তাদের এই যে বন্ধনটা সেটা খুব কাজে লেগেছে। কাজে অখিলেশ যাদবও কিন্তু যেই জায়গাটা যেতে পেরেছে, অখিলেশ যাদব এবং তার পরিবার, সেটা হচ্ছে যে উত্তরপ্রদেশের মানুষ কি চায়, তার চাকরি চায়, তার কি বলে যে সম্মান চায়। এবং এই জন্য এবার দলিতরা কিন্তু যারা আগে ভোট দিয়েছিল মোদিকে, বিজেপিকে, তারা কিন্তু আর সেইভাবে ভোট দেয়নি। কাজে এই রাহুলের পুনরুত্থানটা এবং এখন কিন্তু নরেন্দ্র মোদির পক্ষে পাপ্পু বলে তাকে ইগনোর করার সুযোগ থাকলো না, তাই না? আজকে আরো সময় থাকলে আরো বেশ কিছু ইস্যু ছিল, আলোচনা করতে পারতাম, সময় শেষ। ফরিদ হোসেন অনেক ধন্যবাদ, শামীম রেজা অনেক ধন্যবাদ, শরীফুজ্জামান শরীফ আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। দেশভাবনা আলোচনা দেখলেন আমরা ভারতের যে নতুন সরকার এবং বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক এবং দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করলাম। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।